একটা গল্প দেয়া আছে, সেই গল্পের মধ্যে ছেলেকে উল্লেখ করা আছে। আমার মায়ের নাকের নোলক, সেটাও একটা ছেলের মার উল্লেখ দেয়া আছে। তারপরে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়েছে, সেখানে কতজন নারী আছে, 5-7 জন পুরুষ মুক্তিযোদ্ধার মধ্যে একজন নারীকে দেখানো হয়েছে। একটা গল্প তৈরি করে দেওয়া হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যে ছেলে মেয়ের কোনো ভূমিকাই নেই, কিন্তু ছবিটা আছে ছেলের। তো এই যে জায়গাগুলো প্রতি মুহূর্তে দেখানো হচ্ছে যে প্রায়োরিটির জায়গাটা ছেলেদের, এই জায়গাগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে, এবং এইগুলো যখন উপস্থাপন করা হয় সেই জায়গাগুলোও আমাদের একটু নির্দিষ্ট করে দিয়ে দিতে হবে যে ছেলে মেয়ের আলাদা জায়গাটা শুধুমাত্র বায়োলজিক্যালি, কিন্তু সামাজিকভাবে প্রত্যেকের দায়িত্ব সমান। আমরা বলি যে মাদের দায়িত্ব সবচেয়ে বেশি। কেন মাদের দায়িত্ব সবচেয়ে বেশি? মায়ের দায়িত্ব শুধুমাত্র জন্ম দেয়া, স্তন্য দেয়া, 2 বছর পর্যন্ত স্তন্য দেয়া পর্যন্ত মায়ের দায়িত্ব। এরপরের যে কাজগুলো, সেই সম্পূর্ণ কাজটাই পুরুষ যেভাবে করতে, একটা নারী যেভাবে করতে পারে, অর্থাৎ মা যেভাবে করতে পারে, বাবাও সেইভাবে করতে পারে। কিন্তু আমরা কি দেখি? আমরা কর্মক্ষেত্রে দেখি, প্রতিটা ক্ষেত্রে আমার সহকর্মীদের এবং আমি নিজেও সেটা দেখেছি যে আমার মেয়ে স্কুল থেকে ফিরে যখন আমাকে ফোনটা করে, মা আমি বাসায় ফিরেছি, আমি আরো নিশ্চিত হয়ে কাজের জায়গাটায়। কিন্তু আমি কখনো আমার পুরুষ সহকর্মীদের এই রকম একটা দেখি না যে তারা একটু খোঁজ খবর করে নিচ্ছে যে তার মেয়েটা বাসায় ফিরছে কিনা, এবং তারপরে সে নিশ্চিত হয়ে কাজ করবে। সে অফিসে এসছে, অফিসের কাজেই মনোনিবেশ, ওই দায়িত্বটা রয়ে গেছে শুধুমাত্র মায়ের জন্য। তো এই জায়গাগুলো আমাদের একটু অ্যাড্রেস করা দরকার আমার মনে হয়। এরপরে হচ্ছে যে শিশুর অধিকারের জায়গা, আমরা কেন কম হচ্ছে? একটা বাবা সেদিন বলছে যে বাল্যবিবাহের প্রসঙ্গ এসেছিল, তো বাল্যবিবাহ সে দিয়ে দিয়েছে তার মেয়েকে। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি যে এই মেয়েকে এত ছোটবেলায় বিয়ে দিলেন, আপনার তো জরিমানা হয়ে যাবে, সরকার আইন করেছে এত সকালে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যাবে না। তো উনি বলছেন যে সরকার আইন করলেই হইব, আমার মেয়ের তা আমার দেহন লাগবো না, আমার মেয়ে বিয়ে দিলেই আমি নিশ্চিত, আমার মেয়ে বিয়ে দিলাম, বুকের কাপড় পরছে, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, এখন আমি জানি না। আমরা এই যে বিষয়টা, এখন আমাদের স্কুল কলেজে হ্যাঁ উপবৃত্তি দেওয়া হচ্ছে তার পড়াশোনার জন্য, কিন্তু এই উপবৃত্তিটাই সব কিছু কিনা? তার যে স্কুল এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা কোথায়? আমরা ম্যাক্সিমাম স্কুলে দেখি, এখনো দেখবেন যে অনেক স্কুলে স্তূপ করে আইনের ফারাক রয়ে গেছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব দখল হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বাজার, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দোকান, সেই জায়গায় একজন বাবা মা নিশ্চিত হতে পারছে না যে তার মেয়েটা নিরাপদে স্কুলে পৌঁছবে কিনা এবং নিরাপদে স্কুল থেকে বের হবে কিনা। সেই জায়গাগুলো আমাদেরকে একটু বাস্তব ক্ষেত্রে এই জায়গাগুলো একটু দেখতে হবে যে কেন বাবা মারা বাল্য বিবাহের দিকে আগ্রহী হচ্ছে, শিক্ষা ব্যবস্থার এই জায়গাগুলো কোথায় আছে। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে শিশু নির্যাতিত হচ্ছে, কোথায় এই নির্যাতনটা বেশি হচ্ছে? স্কুলে শাস্তির যে জায়গাটা, এটা অনেকখানি কমে এসছে, আমাদের স্কুল থেকে বেত উঠে গেছে। কিন্তু আমরা মেয়ে শিশুদের যে নির্যাতনের যে জায়গাটা, সেই জায়গাগুলো কোথায় কোথায় বেশি দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলোকে আমরা একটু অ্যাড্রেস করি। আমাদের স্কুলগুলোতে প্রতিনিয়ত একটা সুপারভিশনের জায়গা রয়েছে, যেখানে স্কুল কর্তৃপক্ষ যদি সেই জায়গাগুলোতে সঠিকভাবে পরিচালনা করতে না পারে, তাদেরকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য সেই সব সুপারভাইজাররা কাজ করছে। কিন্তু আমরা পাশাপাশি একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি যেখানে কোনো সুপারভাইজারের খুব একটা প্রাধান্য সেখানে নেই, যেটা আমাদের প্রাথমিক শিক্ষাক্ষেত্র থেকে তো নেই, এবং তাদের নিজস্ব যেইটুকু আছে আমাদের প্রভাষিকার সেই জায়গাগুলো, মাদ্রাসার থেকেই আমরা সেই জায়গাগুলো একটু বেশি পাচ্ছি। এবং সেখানে যেটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিভঙ্গির জায়গাগুলোতে এত বেশি দেয়া হচ্ছে যে আমরা প্রতিটা মানুষই ধর্মভীরু, ধর্ম নিয়েই আমরা থাকবো, কিন্তু এইটা যাতে আমাদের বেড়ে ওঠার বিকাশের জায়গাটাকে আটকে না দেয়, সেই জায়গাটুকু আমাদেরকে একটু দেখতে হবে। আমরা সহশিক্ষাক্রমিক কার্যাবলী আমাদের পাঠ্যক্রমের মধ্যে রয়েছে, কিন্তু এইটা বাস্তবতার নিরিখে দেখা যায় যে এই জায়গাগুলো একটু
অবহেলিত হচ্ছে প্রতিনিয়ত। কারণ এটা ধর্মের ক্ষেত্রে কিছুটা সাংঘর্ষিক মনে করা হচ্ছে, সেই জায়গাগুলো থেকে হয়তো আমরা আর একটু পিছিয়ে যাচ্ছি। তো আমার কথা হচ্ছে যে ঘর থেকে শুরু করতে হবে ছেলে মেয়ের বৈষম্যটা। সেটা প্রাথমিক শিক্ষা থেকে আমরা যদি তাদেরকে এভাবে বলতে থাকি ছেলে মেয়ে উভয়ে সমান, প্রত্যেকের সমান দায়িত্ব রয়েছে, কারিকুলাম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা সমানভাবে কাজ করতে পারে, এই জায়গাগুলো চিহ্নিত করে দিতে পারলে আমার মনে হয় যে তাদের সুস্থভাবে বেড়ে ওঠা। আর একটা যেটা বলছি যে আমরা পরবর্তীতে নেতৃত্বের জায়গাগুলোতে যেতে পারবো। আমাদের স্কুলগুলো থেকেই যদি আমরা কাউন্সিলিংয়ের যে জায়গাটা, ক্যাপ্টেনশিপের যে জায়গাটা, এই জিনিসগুলো তাদেরকে অভ্যস্ত করে তুলি, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা আমাদের এই যে নেতৃত্বের জায়গাটাতে এই সংখ্যাগুলো আরো বাড়াতে পারবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ অর্চনা দিকে, খুব চমৎকার ভাবে একেবারে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে পরিবার, শিক্ষা পরিবেশ সমস্তটা উনি মোটামুটি কারিকুলামের বিষয়গুলো এইগুলো তুলে ধরলেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন অ্যাডভোকেট দীপ্তি শিকদার, মহিলা পরিষদের কাজ করছেন। আমি দীপ্তিকে আইনের এখনকার যে বাস্তবতার জায়গা, একেবারে স্পেসিফিক যে আইনগুলো পরিবর্তন এই মুহূর্তে করা দরকার, কেন পরিবর্তন করা দরকার সেইগুলো অলমোস্ট আমরা মোটামুটি জানি। এখন কোন কোন জায়গাগুলোতে লুপহোলস থাকার কারণে আমরা ন্যায় বিচারের যে জায়গায় পৌঁছাতে পারি না, আইনের দীর্ঘসূত্রিতা হয়, সেই জায়গাগুলোতে একদম কোথায় কোথায় আমাদের নক করতে হবে সেটা একটু বলার জন্য অনুরোধ করছি। দীপ্তি শিকদার। শুভ সকাল। ধন্যবাদ সুমি আপাকে। মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস, আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা বীর মুক্তিযোদ্ধা আমাদের মাঝে আছেন, মুক্তিকামী মানুষ আছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। সুমি আপা যে কথাটা বললেন তার সাথে আমার আগের যারা শ্রদ্ধেয় বক্তা বলে গেছেন অনেক বিষয়ে আলোচনা এসেছে, পরিবার, সমাজ, রাষ্ট্র, শিক্ষা ব্যবস্থা। আমি একটা ছোট্ট গত পরশুদিন শুক্রবারের একটা অভিজ্ঞতা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে একজন নারী, তিনি একটি স্কুলের শিক্ষিকা। তিনি তার স্বামী কর্তৃক এবং তার পরিবারের আত্মীয় স্বজন দ্বারা বিভিন্নভাবে অনেক দিন ধরে হেনস্থার শিকার হচ্ছেন এবং সর্বশেষ উনি ওনাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং উনি আহত হয়েছেন। উনি থানায় গেছেন, ফোন করেছেন, থানায় যেতে বলেছে। যাওয়ার পরে উনি 12:30-1টা থেকে হবে, উনি রাত্রে 12:30 পর্যন্ত, দুপুর 12:30 থেকে রাত্রে 12:30 পর্যন্ত থানায় বসা, মামলা নেন নাই। বিভিন্নভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলা হয়েছে। আমি ঠিক বুঝতে পারলাম না যে উনি কি কারণে মামলাটা নিলেন না। উনি বারবারই বলছেন যে মেডিকেল রিপোর্টের মধ্যে সঠিক সময় লেখা নাই। আমরা কি জানি, আমাদের যে নারী শিশু নির্যাতন দমন আইন রয়েছে এবং প্রত্যেকবার দেখি আমরা 2000 সালে আইন হয়েছে, 26 বছর হয়ে গেছে, এখনো সেখানে কোনো বিধি হয় নাই। বিধি না হলে কে কি দায়িত্ব পালন করবে সেই জায়গাটা কিন্তু স্পেসিফিক হয় না। এবং যার কারণে সুমি আপা যে কথাটা বললেন যে মামলার দীর্ঘসূত্রিতার জায়গাটা, এটা একটা অন্যতম কারণ। থানায় যায় কিন্তু সে জেন্ডার ফ্রেন্ডলি বিহেভিয়ারটা পায় নাই। আমরা বলছি যে সেখানে একটা ডেস্ক করা হয়েছে, যে ডেস্কে হেল্প ডেস্ক করা হয়েছে, হেল্প ডেস্কে গেলে হেল্প পাবে, আসলে কি পাচ্ছে, বাস্তব পরিস্থিতিটা কি? এবং এই যে ওসি সাহেব মামলাটা নিলেন না, আজকে কোর্টে পাঠিয়েছি কোর্টে মামলা করার জন্য। এই যে সময়টা তার জন্য ব্যয় হলো, সে কিন্তু একটা এই যে লেন্দি প্রসেসটা শুরু হলো। এবং আমাদের দৃষ্টিভঙ্গির জায়গাটা, আমি নারী, আমার মধ্যেও কিন্তু পুরুষতন্ত্র বাস করে। পরিবারের মা
তাকে কিন্তু বারবারই বলেছে যে যেভাবেই হোক সংসারটা টিকায় রাখো, যেভাবেই হোক সংসারটা টিকায় রাখো। পরিবারের অন্য সদস্যরা তাকে সেভাবে সহযোগিতা করে নাই তাকে এগিয়ে আসার জন্য। থানায় গেছে, যাওয়ার পরে যত ধরনের নেগেটিভ আচরণ করা দরকার তার সাথে মোটামুটি সেখানে হয়েছে। একটা মানুষ যে এই ধরনের সহিংসতার শিকার হয়েছে এবং সে মেডিকেলে গেছে যখন, মানে কি বলবো, দুঃখের ব্যাপার। আমি খুব ভেবেছিলাম সকালে যে পজিটিভ দিয়ে শুরু করতে চাই, যে কিছু কিছু আইন তো হয়েছে, বাস্তবায়নের জায়গায় কি পরিস্থিতি। এমসি রিপোর্টটা যেভাবে দিয়েছে ওনাকে, একজন পুরুষ ডাক্তার ওনাকে হচ্ছে গিয়ে চেক আপ করেছে। সে তো আর তার গায়ের সব জায়গার চিহ্নগুলোও দেখাতে পারেনি এবং তার যৌনপথে যে ধরনের আঘাতটাকে করেছে সেটাও কিন্তু সে দেখাতে পারে নাই। এবং সেখানে যেটা হয়েছে, তার এমসিটা কিন্তু খুবই সাধারণ হার্টের জায়গাটা দিয়েছে, আঘাতের জায়গাটা দিয়েছে। এই যে ত্রুটিটা থেকে গেল, আমরা দেখছি যে আমাদের প্রক্রিয়ার মাঝে কিন্তু ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, ভিকটিম সাপোর্ট সেন্টার আছে। সেই জায়গাতে যদি থানা কিন্তু তাকে সেখানে পাঠাতে পারতেন, সেখানে কিন্তু তাকে পাঠান নাই। তো এখন কোর্টে গেছে, মামলা হবে। মামলা হওয়ার পরে যেটা হবে, কোর্ট থেকে আবার তদন্তের জন্য সেই পুলিশের কাছে যাবে। পুলিশ কিন্তু এই ভদ্রমহিলাটা, আমি যখন দুপুরে থানার ওসির সাথে কথা বললাম তখন বলছে, আপা এলাকায় ইনভেস্টিগেশনে পাঠাইছি, দেখতেছি হবে আপা। বিকালে ফোন করলাম আবার, তো আপা তদন্ত থেকে এখনো ফিরে আসে নাই। তদন্ত থেকে ফিরে আসছেন, তারপরে উনি মামলাটা নেন নাই। রাতে যখন ওনার সাথে কথা বললাম এবং আমি যে কাজটা করালাম সেটা হচ্ছে যে আপনি একটা লিখিত দিয়ে আসেন, আপনার উপরে যে ঘটনাটা ঘটেছে সেটা আপনি একটা এজাহার করতে গিয়েছেন, ওই এজাহারটাই রিসিভ করায় নিয়ে আসেন। তখন তাকে কি করা হয়েছে, এজাহারটা রেখে দেওয়া হয়েছে কিন্তু সেটাকে রিসিভ করে দেওয়া হয় নাই। মানে একজন সব ধরনের লাইবিলিটিস কিন্তু মানে নারীটার উপরে দিয়ে, যে তোমার এটা হয় নাই, তোমার ওইটা হয় নাই, তোমার এটা করতে হবে, তোমার ওইটা করতে হবে। কিন্তু একজন মানুষ যে এই ধরনের একটা সহিংসতা হয়েছে এবং যে সে যে শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছে, তার পাশে যে দাঁড়ানো, আমরা আমাদের সমাজে, আমাদের পরিবারে এখনো এই মানসিকতাটা সুস্থভাবে গড়ে উঠাতে পারি নাই। এবং একটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এই নতুন সরকার আসার পরে আগের কথাগুলো বলতে চাই না, কিভাবে মব হয়েছে, কিভাবে নারী বিদ্বেষ ছড়ানো হয়েছে, কিভাবে আইনগত জায়গাগুলোতে নারীদেরকে কি বলবো থামিয়ে দেওয়া হয়েছে। 133টা অধ্যাদেশ হয়েছে। আমি নিজেও জানি না যে আসলে কোন অধ্যাদেশ পাশ হবে আর কোন অধ্যাদেশ পাশ হবে না, এবং কোন মেন্টালিটি ওনারা ধারণ করছে। কারণ গত কিছুদিন আগে একটা কর্মসূচিতে আমার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হলে আমি ওনাকে কথা বলার সুযোগে বললাম যে নারী শিশু যেভাবে সহিংসতার শিকার হচ্ছে বিষয়টাকে বিশেষ দৃষ্টি দিয়ে দেখেন। কিন্তু আমি যেভাবে রেসপন্স পেয়েছি আমি জানি না কতটুকু হবে। আপনারা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 100 দিনের একটা কর্মসূচি, তারা বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন, সেখানে কিন্তু নারীর ইস্যুটা নাই। এই যে নারীর প্রতি সহিংসতা কমানো দরকার, শিশুর প্রতি সহিংসতাটা বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে করা দরকার, সেই ইস্যুটাকে কিন্তু তারা এখানে অ্যাড্রেস করেন নাই। কোথায় যাব আমি? মামলাটা ধরেন মেয়েটাকে দিয়ে যে মামলাটা দায়ের করালাম, দায়ের করার পরে এটা তদন্ত হবে, তদন্তে প্রথম 3 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা। তদন্ত রিপোর্ট 3 মাসের মধ্যে যাবে না, বাস্তব কাজের অভিজ্ঞতায় দেখছি যেটা। 3 মাস পরে আরো হচ্ছে গিয়ে 60 দিন, তারপরে আরো 60 দিন বাড়াতে পারবে, 30 দিন করে আরো 60 দিন বাড়াতে পারবে। কয় মাস গেল? তারপরে আপনার যখন মামলাটা ধরেন চার্জশিট হলো, চার্জশিট হওয়ার পরে সেটা যখন বিচার প্রক্রিয়ায় যাবে তখন কতটা সময় লাগবে? এইটার সাথে রিলেট করে আরেকটা ঘটনা বলতে চাই, সেটা হচ্ছে 2005 সালে 10,000 টাকা যৌতুকের জন্য ঘরের মধ্যে আটকে একটা মেয়েকে, সামিনা ওর নাম, পুড়িয়ে মারা হয়। সেই মামলায় 2018 সালে রায় হয়, ফাঁসির আদেশ হয় আসামিদের। মানে এই দীর্ঘ প্রক্রিয়ায় কিন্তু আমাদের মহিলা পরিষদকে লেগে থাকতে হয়েছে।
প্রতিটা মুহূর্তে। যিনি মামলা পরিচালনা করতে সহযোগিতা করবেন, পিপি, তার নিয়োগ প্রক্রিয়া কি? তিনি রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত হন এবং রাজনৈতিকভাবেই কিন্তু উনি পক্ষপাতিত্ব করেন। আমি সরি, ওপেন সিক্রেট ব্যাপার। এবং আমি যিনি বিচার প্রক্রিয়ার সাথে জড়িত, জাজ সাহেব, তার বিহেভিয়ারটা কোথায়? এগুলো কিন্তু হচ্ছে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং হচ্ছে সাথে সাথে যে মনস্তাত্ত্বিক যে জায়গাগুলো থাকে, একজন যে নারী ভিক্টিমাইজ হচ্ছে তার কিন্তু যে তার পরিবার সহ সে কিন্তু দীর্ঘ সময় ধরে সাফারিংসের মাঝখানে পড়ছে এবং সেই সাফারিংসটা কিন্তু আপনার শুধুমাত্র নারীর একার হচ্ছে তা কিন্তু না। যে পুরুষের বিরুদ্ধে মামলা হচ্ছে সেও কিন্তু, তারও অর্থ যাচ্ছে, তারও কিন্তু হচ্ছে গিয়ে সাফারিংস হচ্ছে। এই বিষয়টা অ্যাকনলেজমেন্টে নিয়ে যে আমি নির্যাতন করব না, আমি নির্যাতন সহ্য করব না, এই জায়গাটায় যাওয়াটা খুব জরুরি। এবং আমাদের যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে অবশ্যই সেন্সিটাইজ করা, বিভিন্ন কর্মসূচির মাঝখান দিয়ে ট্রেনিং, শেয়ারিং মিটিং, এবং আমাদের একটু আগে দিদি যে কথা বলছেন এডুকেশন কারিকুলামে যেভাবে আমরা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করি এবং পড়াই না, আর বাস্তবতা হচ্ছে পড়াই না, এই জায়গাগুলোতে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করা খুবই জরুরি। এবং আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে আমি একজন নাগরিক হিসাবে আমি কিন্তু সমতা চাই, আমি কিন্তু আমার অধিকারের জায়গা চাই, আমি কিন্তু আমার পরিবার, সমাজ এবং রাষ্ট্রে সমতা চাই। আমি কারো সহানুভূতি চাই না। মানুষ হিসাবে আমার বেঁচে থাকার জন্য যে মৌলিক অধিকার, মানবাধিকার দরকার, রাষ্ট্র সেটাকে নিশ্চিত করুন। আমরা দেখছি পারিবারিক আইনে আমাদের কিন্তু সমতা নেই। এই যে সামিনার কথা বলছিলাম, 10,000 টাকার জন্য পুরাই মারছে এবং তার মা এখনো হচ্ছে গিয়ে আসামির লোকজন তাকে হচ্ছে এবং তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করছে, রাস্তাঘাটে ধরে মারধর করছে। সেখানেও থানায় মামলা করার জন্য, জিডি করার জন্য অনেকবার পাঠানো হয়েছে, অসংখ্যবার পাঠানো